তোমার যে স্থির চোখে আমার দিকে তাকিয়ে থাকা, এটাও কিন্তু শেখার আছে যে আমরা তো এখন শর্টস রিলস এসব দেখতে অভ্যস্ত। মানে বকুল প্রিয়া দেখতে এখন আমি বসবো না, কেন তুমি এতবার করে আমাকে বাধ্য করছো বলতে। আমি কিন্তু বাধ্য হয়ে বলছি। ওরা তামিল বা তেলেগুরা ওরা যখন কথা বলে আছে তাই শুনিয়ে যাব, ভালো লাগলো সৌম্য, বুদ্ধিদীপ্ত। মানে সেটা নিয়ে এখন বলবো না, কারণ আমার চাবিটা নিয়ে। নমস্কার, আমি সৌমত। আজকে আমাদের সাথে রয়েছে গোপাল তালুকদার, যাকে আপনারা প্রচুর ছবিতে বিভিন্ন ছোটোখাটো চরিত্রে দেখেছেন। তোমার অভিনয় জার্নি বা একটু ছোটো করে যদি বলো যে তোমার কীভাবে কী শুরু হলো বা মানে অনেক বছর হয়ে গেল। হ্যাঁ, প্রথম ছবি করেছিলাম বলো না তুমি আমার 2010 সালে, সিনেমার কথা বলছি। মানে 1999 সাল থেকে আমি ক্যামেরার সামনে চলে এসেছি, কিন্তু সিনেমা করেছি 2010 সালে। প্রথম সিনেমা 11 বছরের গ্যাপ। প্রথম সিনেমাতেই যথেষ্ট পরিমাণে হিট বলো না তুমি আমার। পিৎজা ডেলিভারি, হ্যাঁ, সোমু মানে দেবের বন্ধু, যে একদম মেন বন্ধুটা ছিল, তখন বড় কাস্টিং পেতাম। একটা ইয়ে ছিল, একটা ব্যাপার ছিল, প্রেমপত্রটাই কোয়েলের কাছে চলে যাবে, ভুল করে চলে যায়, সেখান থেকে একটা তো বড় কাস্টিং পেতে পেতে তারপরে একবার হলো কি যে আমি একটা ঘোড়ার অ্যাঙ্কারিং করতে গেছিলাম ট্রাভেল শোয়ে। তখন এরকম ব্লগিং ছিল না, তো চ্যানেলেই ট্রাভেল শো দেখানো হতো। ওটা মানে নিউজ চ্যানেলের ছিল। ওখানে গিয়ে এত ভালো লাগলো, 5 বছর ওটাই করতে থাকলাম, মানে ডিরেক্টর কাম এডিটার কাম অ্যাঙ্কার। তা আমার সাথে থাকতেন বেনুদা, মানে শুভশ্রী চক্রবর্তী, মৌবনী, পরমা, এরা থাকতেন। এদেরকে আমি ডিরেকশন দিতাম। কিন্তু সেই সময় একটা নেশা চেপে পড়েছিল যে এই ভারতবর্ষটা ঘুরবো, পৃথিবী ঘুরবো। তো আমি বইও লিখেছি। ঘুরে আসার পরে আমি যে চোখে দেখেছি জায়গাটাকে, সেই চোখটা দিয়ে এডিটারকে দেখাতে পারছিলাম না, তো রাফ কাটটা আমি করে দিতাম। আচ্ছা, ওটাও শিখেছিলাম সেই সময় আর কি। জীবনটা এরকম শুরু হলো। এবারে চ্যানেলগুলো আস্তে আস্তে যেরকম হলো, মোবাইল চলে এলো, জীবনটা অন্যরকম হলো, আমাকেও ওই ছাড়তে হলো, কেননা ওটা বন্ধ হয়ে গেল প্রোগ্রামটা। আফ্রিকা থেকে ফেরার পরেই মনে হয় বন্ধ হলো। বেনুদার সঙ্গে লাস্ট ওইখানেই হয়েছিল কাজটা। তারপরে যখন আমি আবার এলাম, তখন চেনা জানা বন্ধুবান্ধবদের হাত ধরে কিন্তু বললো, জীবনটা তো 5 বছর চলে গেছে, তুই কাজ কর, তুই শুরু কর, তোকে দিচ্ছি রোল। তো রোলটা যখন দিল, আমি অভিনয়টা করতে পারলাম, কিন্তু আমি টেকনিক্যাল ব্যাপারটা ভুলে গেছি। 5 বছর ধরে অ্যাঙ্কারিং করেছি, ডিরেকশন দিয়েছি, এডিটিং করেছি, ওটা মাথায় আছে, কিন্তু কোথায় ক্যামেরাটা আমি নেব, কোথায় আমার লাইটটা আছে, হ্যাঁ, আমি না সব গুলিয়ে ফেলছিলাম। তার জন্য ওখান থেকে বাদ পড়ে গেলাম। ওই বাদ পড়ে যাওয়ার পরে রাত্রে যা হয় আর কি, প্রচণ্ড কান্না, কিন্তু নিজের ব্যর্থতা, কাউকে কিছু বলতে পারবো না। চান্স তো পেয়েছিলাম ভাই, সিরিয়ালের নামটা বলছি না, বড় চান্স পেয়েছিলাম সিরিয়ালে। হ্যাঁ, তখন সিরিয়ালে কি ছবিতে তোমার একটু কাজেরটা তুমি যে বললে যে তখন একটা সময় বড় ক্যারেক্টার পেতাম, তারপরে ছবিতে ছোটো ক্যারেক্টার হলো এই কারণে যে আমি ডিরেকশানে চলে গেছিলাম। কারণ আমার পড়াশোনাটা ডিরেকশান নিয়ে, আমি মাস্টার ডিগ্রি করেছি ডিরেকশানে। হ্যাঁ, কিন্তু অ্যাক্টিংটা আমার প্যাশন। ডিরেকশানটা আমাকে শিখতে বলেছিলেন মনোজ মিত্র, অশোক মুখোপাধ্যায়, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, আরও সব নমস্য ব্যক্তিগণ। তারা বলেছিলেন, অ্যাক্টিংটা তো তুই করছিস, ডিরেকশানটা নিয়ে কাজ কর, পড়াশোনাটা কর, তাহলে আরও বেশি ফ্লারিশ করবি। ফ্লারিশ করতে গিয়ে এই দোনোমনো, হ্যাঁ, তরুণ মজুমদারের কাছে আমি 1 বছর অ্যাসিস্ট্যান্টের কাজ করেছি। সেই তরুণ মজুমদার না, তখন ছবি করছিলেন না, তখন একটাই তিনি সিরিয়াল বানিয়েছেন জীবনে, দুর্গেশ নন্দিনী। না, জীবনে একটা না, আরেকটা বানিয়েছিলেন, সেটা দূরদর্শনে ছিল, এটা ইটিভিতে ছিল, দুর্গেশ নন্দিনী সিরিয়ালে। ওনার সাথে 1 বছর টানা কাজ করেছি। দুর্গেশ নন্দিনী ওটা কি বেরিয়েছিল? হ্যাঁ, বেরিয়েছিল, কিন্তু তখন ইটিভির একটা সমস্যার জন্য না বেরিয়েছিল, সেভাবে আর দেখানো হয়। তখন ইটিভি কনভার্ট হচ্ছে, ইটিভি তখন কনভার্ট হচ্ছে, এখন তো আর ইটিভি নেই, ওই কালার্স হয়ে গেছে। তখন থেকে একটা সমস্যা শুরু হয়েছিল, কিন্তু প্রচুর পয়সা খরচ করে, মানে 20টা সিনেমা বানানো যাবে এরকম করে, সিনেমার মতো করেই তৈরি। তরুণ মজুমদার কখনোই সিরিয়ালের মতো করে দেখতে পারবেন না। যাই হোক, তিনি আমার গুরুদেব। অভিনয়ের তো সবার কাছ থেকেই শিখি, তোমার কাছ থেকেও শিখি। তোমার যে স্থির চোখে আমার দিকে তাকিয়ে থাকা, এটাও কিন্তু শেখার আছে। মানে এভাবে অনেক কিছুই শেখা যায় জীবনে। অভিনেতাদের সবসময় প্র্যাকটিস চলতে থাকে। আমার ভাগ্যে শিখে ছিটছিল না খুব, মানে যেহেতু তারপরে আমি শুরু করলাম প্র্যাকটিস আর মোর প্র্যাকটিস। গিয়ে বসে থাকতাম ফ্লোরে। রাজ আমার বন্ধু, সে আমাকে তার বাড়িতে থাকতে দিয়েছিল, এখানে যে ভাড়া বাড়িতে থাকতো, মানে রাজমহল বলতাম আমরা। সেখানে আরও অনেক বন্ধু বান্ধবরা মিলে থাকতাম। মেসের মতো ছিল, কিন্তু আমাকে পয়সা দিতে হতো না, যতদিন আমি কাজ। হ্যাঁ, মানে সেটা তো অনেক
পরে ও সিনেমা করেছে, তার আগে তো সিরিয়াল বানিয়েছে এবং তার আগেও অনেক টেলিফিল্ম বানিয়েছে যেগুলো মানে এক একটা জেম, মানে মানে ওটার জন্যই ও পরে সিনেমা বানানোর জায়গাটাতে আসতে পারে। তখন টেলিফিল্ম, তখন কোয়ালিটিটাই ছিল অন্যরকম। আমি এটা বলবো তখন করছি, এখন যে কোয়ালিটি খারাপ তাহলে বহুরূপ হতো না। তাহলে এই যে বহুরূপে যে আমাকে আকাশ যখন নিল, হ্যাঁ, তো নেওয়ার পরে আমাকে বললো যে তোমাকে একটা করতে হবে, তুমি এখানে খুব কমেডি কিন্তু কিছু বোঝা যাবে না, তোমাকে যখন আস্তে আস্তে পরেরটাতে মানে এটা সিকুয়েল হবে। আচ্ছা, এখন তো এটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে। হ্যাঁ, আমি পাকরাশির যে রোলটা করেছি, এই যে এর পরে কে, এখানে তো সোহম বহুরূপ, এর পরে কে, বহুরূপ রূপ থাকবে এরকম, মানে এটা একটা ভাবনা চিন্তা। যাই হোক, সে পরের কথা, তো পাকরাশি পরেরটাতে এটা তো আমি যথেষ্ট ভালো স্কোপ পেয়েছি। আকাশের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। আমার পাড়ার ছেলে, কিন্তু জানতাম না যে এরকম একজন হিরে আমার পাশের বাড়িতে থাকে। পরিচয় হয়েছে অনেক পরে। তার আগে যে সিনেমাটা আমি একটু বড় ক্যারেক্টার করতে পেরেছি, কৃষ্ণেন্দু চ্যাটার্জির Hangama.com, কমেডি ছবি ছিল, সেখানে আমি তোতলা বিশুর ক্যারেক্টার করেছি। এখন মুশকিল হচ্ছে বাঙালি দর্শকরা টিভিতে বা ওটিটিতে না আসলে খুব কম যান মানে ওই ধরনের সিনেমা দেখতে, মশলা ছবি দেখতে। খাদানের মতো হলে যাবেন, কিন্তু কমেডিতে কেমন হবে, খাদান কি সেরকম, মানে খাদানের মতো ছবি কি লোকে বানাতে পারছে না? বানানোর জন্য বিশাল বড় স্প্যান দরকার। ওই অত বড় মার্কেট কোথায়, অত বড় বাজার কোথায় বাংলায়? আমরা যে বলি বাংলা সিনেমার পাশে দাঁড়ান, তো বাংলার তো জায়গাটা কতটুকু এটা তো বুঝতে হবে। বাজারের উপর নির্ভর করে তো সিনেমাটা বানানো হবে। তো বাজারটা যদি আমার ছোট হয়, সিনেমা তো আরও ছোট জায়গা থেকে। তোমরা যখন কাজ করছো, আর এখন সিঙ্গেল স্ক্রিন নেই, তাহলে সিনেমার বাজারে কোথায় দাঁড়াবো? সামনে পাশে দাঁড়াবো কি করে? 600 টাকা দিয়ে টিকিট কেটে? সাধারণ কখন সম্ভব? আমি বলতেছি, তোমরা যে সময়, তোমরা তো একটা খুব সোনালি পিরিয়ড দেখেছো, যে যখন কমার্শিয়াল ছবি দেবজিৎ, ওই একদম রমরমা বাজারটা ওটা দেখেছো, তাহলে ওটা কমে গেল কেন? বাজার দেখে তখন দেবও আসেনি, তখন বুম্বাদাকে দেখছি। মানে তখন তাহলে আমি বলতেছি যে তখন তো প্রত্যেকটা ছবি হিট হচ্ছে, সব কিছু একটা রমরমা ব্যাপার। তাহলে ওই সময়টা এখন এই যে আমাদের মোবাইলে চলে এসছে, সিনেমা ব্যাপারটা তো এখন চলে গেছে। আমরা তো এখন শর্টস, রিলস এসব দেখতে অভ্যস্ত। আমাদের রুচি বদলেছে। আমরা বলবো যে আমাদের যেমন দেওয়ার ক্ষমতাটা হয়তো একটু কমে গেছে বা বসাকরির দিক থেকে, যাই হোক, Hangama.com-এর মতো সিনেমাটা যদি কেউ দেখে, নির্মল আনন্দের একটা সিনেমাটা কতদিন চললো? জমলের জীবন্ত ভানু 5 সপ্তাহ চলেছে, তাতে একমাত্র ভিলেন যে চরিত্র সেটা গোপাল তালুকদার। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে ওইটুকু আমার পাওয়া, যে এখন আবার পাচ্ছি। আমি এখানে উঠেছিলাম, পড়েছি, আবার উঠেছি, কারণ আমি খুব বৈচিত্র্য ভালোবাসি জীবনে। তা নানা রকম, হ্যাঁ, আমি ওই যে পৃথিবীটা দেখার চোখটা তৈরি হয়ে গেছিলো না, তখন থেকেই আমি মানে আমার সব কিছু করে দেখতে ইচ্ছা করে। এই সব কিছু করে দেখতে গিয়ে তো একটা জায়গায় স্টিক না করে থাকলে, তুমি যদি কনসিস্টেন্টলি একটা জায়গায় কাজ না করো, তোমাকে বিশ্বাস করবে কেন? কালকেও বেটা কোথায় পুরী চলে যাবে হয়তো ঘুরতে, ওকে নিস না, এরকম তো হবে না। এখন যেমন আমি পুরোটা মন দিচ্ছি অভিনয়, তো অভিনয়টাই করছি এবং প্রাণ খুলে অভিনয় পাচ্ছি। আমি শ্রীমান ভগবান দাস আসছে, নতুন জি বাংলার নতুন চ্যানেল আসছে, সেটা লঞ্চিংয়েও আমি আছি। তোমাকে সেইভাবে দেখা যাচ্ছে। এবার সিরিয়াল করলে তুমি, আমি 1 বছর ধরে 1.5 বছর ধরে টানা সিরিয়াল করলে ছবিতে ডেট দেবো কখন? ছবিতে আমি 2-3 দিনের রোল পেলে করি, কিন্তু পুরো ছবির আর্টিস্ট হলে আমার সত্যিকারের সংসার চালাতে পারবো। ছবি করে সংসার চালাতে আমার মতন যারা অভিনেতারা আছেন, মানে আমার মতন বলতে আমার মতন না, গোপাল তালুকদারের মতন না, আমার ক্যাটাগরি বা বন্ধুর চরিত্র বা একটা কিছু যাই হোক, তাদের ডেট পরে 5 দিন, 3 মাস পরে ছবি রিলিজ হবে, 3 মাস ধরে কী করবো সিরিয়াল না করে? তাহলে এটা একটা বড় হেডলাইন তুমি দিলে যে বাঙালি অভিনেতারা শুধু ছবি করে জীবন চালাতে পারবে না। যারা পারছে তারা ভাগ্যবান। আমারও তো খুব ইচ্ছা যে ছবি করে জীবন চালাই, কিন্তু সিরিয়ালকে আমি ফেলে দিতে পারবো না। সিরিয়াল আমাদের তৈরি করে, সিরিয়াল অনবরত প্র্যাকটিস করায়। প্রতিদিন প্র্যাকটিস করার সুযোগটা আমি সিরিয়ালে পাচ্ছি, যেটা আমাকে একটা ছবি দিতে পারে না। কিন্তু ছবির আবার দারুণ মজাটা হচ্ছে, একটা ক্যারেক্টার আমি ভেবে চিনতে রাত জেগে দিন জেগে করেও ক্যারেক্টারটার মধ্যে ঢুকলাম, 10 দিনের জন্য ওই ক্যারেক্টারটা হয়ে থাকলাম, তারপরে আমি বেরিয়ে গেলাম। আর সিরিয়ালে 1 বছর 1.5 বছর ধরে একই ক্যারেক্টারে করে যাচ্ছি, একঘেয়েমি আসতে পারে, ওটার থেকে বেরোবো কী করে? বোঝো তো হিরো হিরোইনদের অবস্থা সিরিয়ালে, ওটাই জীবন হয়ে যায়। অজ্ঞান হয়ে পড়ে কতজন। এখন তো তাও 14 ঘন্টা বাঁধা হয়েছে, এখন অনেক কিছু আমাদের জন্য নতুন তৈরি হচ্ছে। আর্টিস্ট ফোরাম আরও ভালো কাজ করছে, আমাদের সিনিয়র দাদারা অনেক ভালো করে চেষ্টা করছেন ব্যাপারটাকে গুছিয়ে আনতে, যাতে সবাই, শরীর খারাপ হয়ে মরে যাবো এরকম অবস্থা হয়েছিল। 5 ঘন্টা গ্যাপে আমাদের শ্যুট হতো, রাত 3টে প্যাক আপ হলো, ভোর 5টায় কল টাইম হলো। অমানুষিক একটা প্রাইভেট জবে, যেমন প্রাইভেট জবের থেকেও যাচ্ছে তাই অবস্থা ছিল।
কিন্তু তখনও কিন্তু আমরা ক্রিয়েশন করেছি, এখনও ক্রিয়েশন করছি, মানে যারা শিল্পী তারা যে কোনো জায়গায় গিয়ে শিল্পটাই করবে। না, আমি যেটা বলতে চাইছি যে সিরিয়ালটাকে তুমি গুরুত্ব দিচ্ছ, ডেফিনেটলি এখনকার দিনে অনেক অভিনেতারা সিরিয়ালকে গুরুত্ব দেয়, কিন্তু আমি বলছি সিরিয়াল যদি T20 ম্যাচ হয় তাহলে ছবি হচ্ছে টেস্ট ম্যাচ। মানে সিনেমাটাকে তো একটা সেই চোখে দেখা হয়, সিরিয়ালকে নিশ্চয়ই নয়। সিরিয়ালকে দেখা হয় না কেন আমি জানি না, কিন্তু যতগুলো অভিনেতা অভিনেত্রী কাজ করে ছবি তাদের কতজনকে কাজ দিতে পারে? সিরিয়াল থেকে 5 জন হয়তো গেল, 500 জন কিন্তু এখনও সিরিয়ালই করছে। এটা দিতে পারে নাটাই বা কেন, সমস্যাটা এই বাজার, ছবি কতটা তৈরি হচ্ছে, ছবি এখন বাজেটে যদি- চলে গেল কেন? এটাই তো সবথেকে বড় কথা। তোমরা তো এটা যদি আমি বলতে পারতাম তাহলে তো আমি তুমি তো মানে সচক্ষে দেখেছো যখন বাজার একদম রমরমা সেই বাজার সেই দেখেছো। সময় কিন্তু ছবির কোয়ালিটি, মানে বকুল প্রিয়া দেখতে এখন আমি বসবো না। বুম্বাদা, ঋতুপর্ণা সেনগুপ্ত থাকতে পারেন না, থ্যাংক ইউ, মানে থাকতে পারেন, কিন্তু এখন আর ওইটা দেখতে বসবো না। যখন আমি দেখে ফেলেছি 22শে শ্রাবণ, যখন দেখে ফেলেছি বুম্বাদার জুলফিকার, তখন আর ওইটা দেখতে বসবো না, কিন্তু তখন ওটাই পাওয়া যেত না। তুমি বলতে চাইছো যে বাংলা অডিয়েন্সের কোথাও টেস্ট চেঞ্জ হয়েছে, যদি না, সেটাই যদি হয়ে না, থাকে না। তাহলে আমি বলতে চাইছি ছবির বাজার যদি কমে গিয়ে থাকে তার জন্য দায়ী হচ্ছে সিনেমা হল। সিনেমা হলের সংখ্যা কমে গেছে, তাহলে মানুষ দেখবে কোথায় গিয়ে? না, হল মালিকরা তো বলছে যে আমাদের ছবি চলে না, তো সেই কারণে আমরা হল উঠিয়ে দিয়েছি। মানে এগুলো, এটা পুরোপুরি একটা নেভার এন্ডিং মানে গেম যাকে বলে, যে কেউ কিচ্ছু করার নেই। বস্তি উচ্ছেদ হয়ে যেমন মল হয়, কারখানা বন্ধ হয়ে গেল 5 বছর ধরে, কারখানাটা বন্ধ বন্ধ দেখলে তারপরে একটা করে ইট সরে যাচ্ছে, তারপরে দেখলে ওখানে হাই রাইজ বিল্ডিং হয়েছে কিংবা মল তৈরি হয়েছে। সেরকমই সেই মলে মাল্টিপ্লেক্স। তা গ্রামে যে লোকটা যে 30 টাকা দিয়ে ছবি দেখতে পারতো, সেই লোকটা আজকে সে গ্রামে ছবিটা দেখতে পাচ্ছে না। সেখানে কেন বন্ধ হয়ে গেছে? সেখানে কি মাল্টিপ্লেক্স চলে? তাহলে হল উঠে যাওয়ার কারণ। তাহলে কি এটা কোনো বলতে চাইছো রাজনৈতিক মদত? আমি এই ব্যাপারে যেতেই চাই না, রাজনীতি ব্যাপারটাই বুঝি না, কিন্তু আমার কথা টালিগঞ্জের হচ্ছে- এত লোক রাজনীতির সাথে যুক্ত, না, সেই আমি বুঝতে চাইও না। রাজনীতি থেকে আমরা কেউ বাইরে নই, সেটা আমি মানি। সব ছবি হচ্ছে, অনেক ছবি চলছে, অনেক ছবি চলছে না, কিন্তু একটা হিট রেশিও যদি আমরা বার করি, মানে সূত্র খুঁজে, সেটা হচ্ছে দেবের ছবি প্রচুর চলছে। কারণ দেব নানা রকমের এক্সপেরিমেন্ট করছে, তার নিজেকে নিয়ে, তার প্রোডাকশন নিয়ে, তার ছবি নিয়ে, তার গল্প নিয়ে, একবার এক একটা টেস্ট মানুষের সামনে এসে দিচ্ছে। তুমি বদলে বদলে দাও। এই যে রাজনীতির কথা বললে, তুমি যদি 5 বছর অন্তর অন্তর সরকার বদলে দাও, তাহলে দেখবে রাজনীতিটা ঠিকঠাক হয়ে গেছে। আমরা সরকার বদলাতেই জানি না, যে আসবে তাকেই রেখে দেবো, নাকি ভোটটাও সেইভাবে হয় না বলে? সেটা নিয়ে আমার কোনো এইগুলো তো সেই। তুমি কিন্তু যত ভেতরে বলো, ঢুকবে তত- হ্যাঁ, মানে ভেতরে ঢুকছি কেন? তুমি এতবার করে আমাকে বাধ্য করছো বলতে, আমি কিন্তু বাধ্য হয়ে বলছি যে আমি এটা বলতে চাইছি না, কিন্তু ঘটনাটা এটাই যে টেস্ট বদলে বদলে দিতে হবে। তো আমি প্রতিদিন ডাল ভাত খেতে ভালোবাসি, তো আমার ওটা আমার নিড না, কিন্তু একদিন বিরিয়ানি খেতে ভালো লাগবে না? তো খাদানো হবে। আবার এই ধূমকেতু ধূমকেতু তো 10 বছর আগের ব্যাপার, আজকে বেরোলো। রঘু ডাকাত। রঘু ডাকাতও হবে, আবার ওই কিশমিশও হবে। পরান্দাকে নিয়ে দেব যেটা করেছে, প্রজাপতি। না টনিকও হবে। এক একটা এক এক রকম স্বাদ, তার মধ্যে আবার বাঘাযতীনও হবে। তুমি ভেবে দেখো, গোলন্দাজ যে বাংলার ফুটবল নিয়ে ভেবেছিল যে ইংরেজদের বিরুদ্ধে কী করে ফুটবল খেলাবে, কে সাহস করেছে? দেব। মানে তুমি বলতে চাইছো যে দেবের মতো কেউ ভাবতে পারছেন যে এই যে এত বিষয় কেউ ভাবতে পারলেও সাহস করতে পারছে না। দেবের সেই সাহসটা আছে, দেব লড়ে যাচ্ছে। নাকি দেব একমাত্র, আমার মনে হয় যে জিদ্দাকেও আমি খুব ভালোবাসি। জিদ্দা আজকাল এখন অনেকটা পাওয়ার ছবিতে বোঝা যায়। পাওয়ার কেন, জিদ্দার সঙ্গে বচ্চন, সুলতান। জিদ্দা আমাকে মানে বলে আমার বোন, কেননা জিদ্দার ভাইয়ের নামও গোপাল। হ্যাঁ, মার্কেট। গোপাল মাদানি একদম পুরো সেম টু সেম। আমার অনেকটা ওই জিতের একটা ছবি ছিল না, ওই প্রভাত রায়ের সাথে একটা ছবি ছিল, ওই মানিক ছবি। মানিক। মানিকে দেখবে মানিকে জিতটাকে কিন্তু আমি একটা সিনে আছি, আচ্ছা আছো, আচ্ছা একটা আমার দেখতে হবে। তখন ওই রাজ পাঠিয়েছিল। তারপরে গিয়ে বললাম, রাজ ওই চিতার সামনে দাঁড় করিয়ে রেখেছে, জিদ্দার পেছনে 4টে ছেলে দাঁড়িয়ে আছি, এই জন্যে পড়াশোনা করলাম। বলছি যাস না কালকে আর। এটা কি রাজা বলেছিল? বলছে কালকে আর যাস না, মন থেকে না চাইলে যাস না। আচ্ছা, কিন্তু আমাদের ডাকা হয়েছিল এই কারণে যে আমাদের এক্সপ্রেশন অনেক ভালো হবে, তখন থেকে লেগে থাকলে আজকে ছবিতে কাজই করতে। মানে অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট তখন হ্যাঁ, কিন্তু ওটা আমার হাতে লেগেছিল, হাতে লাগা উচিত না। যদি কোনো নেপোটিজম না থাকে তাহলে হাতে লাগা উচিত নয়। ওখান থেকেই ওঠে মানুষ। বিশ্বনাথ বসু আজকে ওখান থেকে উঠে দেখিয়েছে, কাঞ্চন আজকে ওখান থেকে উঠে দেখিয়েছে। খরাজদা সবাই তো রুদিদাকে তো আমি অন্যরকম চোখেই দেখি। খরাজদা তো বাংলার সর্বশ্রেষ্ঠ অভিনেতা আজকের যুগে। এসব আছে মানে, কিন্তু খরাজদা যাই হোক, বড় বড় না, 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 কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল পেয়ে তুমি ছিঁড়ে তুমি এটা দিয়ে দিলে, এটা না মানে খরাজদার একটু নিজেকে নিয়ে ভাবা উচিত, মানে শরীরটা হ্যাঁ, সত্যি একটু ভাবা উচিত। আসলে খেতে ভালোবাসেন খুব, খাবার খেতে, সেটা আমিও বাসি, আস্তে আস্তে দেখতেই পাচ্ছ।
মানে তুমি বলো না, তুমি আমরা যদি আমাকে রিকল করতে পারো তাহলে আজকে আমি তোমার ওই পাশে, ছবিটা দেবো আমি সেটা মেনটেনই করতে পারিনি। এটা কেন এটা মেনটেন করতে পারিনি হচ্ছে কি যে সেটার জন্য একটা খরচা লাগে ভাই, মানে এমনি এমনি হয় না। থেকে বড় কথাটা মানসিক ইচ্ছে লাগে। যখন তুমি দিনের পর দিন ওই সিরিয়ালটা করবে এবং তুমি হিরো নও সিরিয়ালটা, তুমি বাবা বা কাকা বা দাদা, তখন তোমার দেখবে যেইটা দিয়ে শুরু করেছিলাম যখন শেষ করলাম তখন হয় রোগা হয়েছিল না মোটা হয়েছে, যে কোনো একটা কিছু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তুমি একটা জিনিস বলো, জিতকে তুমি কিভাবে দেখেছো? জিত তো এখন আমার ভীষণ ভালো লাগে মানুষটাকে দারুণ লাগে, এবং কাজের প্রতি যে তার দেবের সঙ্গে কাজ করতে গেলে যেটা হয়েছিল বা হয়, মানে এখন তো অনেকদিন করিনি, এবং কিন্তু ওকে আমি ভীষণ সম্মান করি। আর জিদ্দাকেও সম্মান তো করতেই হবে, ভালোবাসি। জিদ্দাকে আমার ভালো লাগে কোন দিক থেকে, মানুষটার ওই যে যখন ডেডিকেশন এবং তার যে কাজ করার সময় তার সঙ্গের যে অভিনেতাকে সঙ্গে করে নিয়ে নেওয়া, সেটা অদ্ভুত লাগে। মানে মানুষটাকে দেখলে মনে হবে খুব গম্ভীর, কথা বলে না, কিন্তু মেকআপ ভ্যানে বসে কী আর কি মারবে, নামলেই কিন্তু ওই মানুষটাকে আর তুমি চিনতে পারবে না। এরকম অনেক স্মৃতি আছে যেগুলো সবার সামনে বলাই উচিত নয়, বলবো না, কারণ যদি ম্যাজিক কিভাবে দেখায় সেটা যদি বলে দেওয়া হয় তাহলে কেউ ম্যাজিক দেখতে যাবে না। দেবের সাথে তো বন্ধুর মতন অভিজ্ঞতা। আজকে অনেকদিন যোগাযোগ নেই, বা যদি দেখা হয়, এই তো ইভেন্টে দেখা হয়েছিল, কথাবার্তা হয়েছে। এখন আমার বেশি ভালো সম্পর্ক অঙ্কুশের সঙ্গে, কেন অঙ্কুশের সঙ্গে 4-5টা ছবি করে ফেলেছি পরপর, এখনও সেগুলো রিলিজ হয়নি। একটু অন্য ধরনের ছবি, কেন অঙ্কুশ সেই সাহসটা অঙ্কুশও দেখাচ্ছে। অঙ্কুশ অন্য কুরবান সিনেমাতেই অঙ্কুশ অন্য রকমের অভিনয় করেছে। হ্যাঁ, কুরবানে আমি আছি, কুরবানে আমি ওর বাবার মতো। কিন্তু কোথাও এই যে ধরো সোহম দাও মানে বেশ অন্য রকমের একটা ছবি এক্সপেরিমেন্টাল ভেবেছে, এটা প্রায় 6-7টা লুক, 6-7টা তো ভেবেছে আকাশ ভেবে নীলাদ্রিকে বলেছে তুই স্ক্রিপ্ট লেখ। নীলাদ্রির জীবনে প্রথম এই ছবিটি একটা মিরাকেল। আচ্ছা, যাকে যা চরিত্র দেওয়া হয়েছে, রাজা দত্ত কোনোদিন এই চরিত্র পায়নি, আমি বলবো এখানে বসে। তো মানে পুলিশের চরিত্র নাকি, যাই হোক ভালো চরিত্র, এইরকম চরিত্র কখনো রাজা দত্ত দেখানোর যা কাজ পেয়েছে, রাজা দত্ত এখানে মানে সাইডটাকে হিরোই প্রায় পাশাপাশি হাঁটছে। আচ্ছা, রাজা আসতে পারি, রাজার আজকে রিহার্সাল আছে, ঠিক আছে, সেটা তো কথা নয়। আমি বলতে চাইছি যে এখানে সবাই সব কিছু, মানে একটা মিরাকল, যে ছবিটা যে যা কিছু করতো না সে তাই করেছে। তো সব থেকে বেশি আমি প্রডিউসারকে দেবো, যেন এই ছবির পেছনে যে পয়সাটা দিয়েছেন, অনেকটা পয়সাই লেগেছে। ওই যে সবাই তো চেষ্টা করছে বিভিন্ন রকমভাবে, তারা তাদের, তুমি অঙ্কুশের কথা বললে, বাট কোথাও কি দেবের জনপ্রিয়তার ধারে কাছে কি অবশ্যই মানে ওটা কিছু করার নেই, ওটা এক্সপেক্ট, ওটা সামনে এসে দাঁড়ায় যখন ইভেন্টেও হলো, মানে সব অভিনেত্রীরাই আছেন, মানে হিরো হিরোইন স্টার সুপারস্টাররা আছেন, কিন্তু দেব এলো তো সব কিছু অন্যরকম হয়ে গেল। ও একটা এনার্জি নিয়ে আসে, সবসময় একটা এনার্জি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও একটা নিজে একটা এনার্জি, মানে ফায়ার ইনস্টিংক্ট ওর মধ্যে আছে। ওর পাশে যে থাকবে তার গরম লাগতে বাধ্য। এটা ছেলে হলেও মেয়ে হলেও, মেয়েদের তারও বেশি হবে। যাই হোক, এই কটা বাজে, আমার তো ওই দিকে দেরি হয়ে যাবে। আমি একটা লাস্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে যে তোমার ডিরেকশন নিয়ে এত পড়াশোনা, এত কিছু, এত পড়াশোনা কি, মানে তুমি তো বলে মাস্টার ডিগ্রি, মাস্টার ডিগ্রি এমনি এমনি লোকে পায় না, এত অভিনয় ভালো নয়, তো এই ডিরেকশন নিয়ে মাস্টার ডিগ্রি করে এই হালের বাংলা ছবি দেখে তোমার কি মনে হয়? আমি একটা ছবি বানিয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে আরেকজন ডিরেক্টর ছিলেন, তিনি একটা ইপি আমাকে আমার মনের মতো কাজ করতে দেননি। যদি কখনো বয়স হলে আমার নিজের কিছু হয়, আর নিজে একটা কাজ করতে শুরু করেছিলাম, বন্ধুদের বিট্রেয়ার, মানে সেই বন্ধুরা নেই এখন আর। তো এটা এই পোকা, এটা থাকবে, নড়বে। এমনি কি মনে হয় তোমার এত পড়াশোনা দেখে, মানে সেটা বাংলা ছবির এই হাল দেখে কি মনে হচ্ছে? হাল দেখে মনে হচ্ছে ভালো সুদিন আসছে। মাঝখানে যেটা হয়েছিল তার থেকে বেরিয়ে গেছে। এখন বাঙালিদের বসে বসে ভাবতে হচ্ছে যে তাহলে গল্পটা এভাবে ভাববো, সংলাপটা এইভাবে লিখবো। যেটা মাঝখানে হয়েছিল শুধু দেখলাম, লিখলাম, গেলাম, আচ্ছা এই সিকোয়েন্সটা তুমি ওখানে দাঁড়াবে, তুমি ওখানে দাঁড়াবে, তুমি আচ্ছা ক্যামেরাটা এখান থেকে নামবে, হয়ে গেল। শুধু ভাষাটা আলাদা, পুরোটাই একই। মানে তুমি রিমেকের বিরুদ্ধে? অবশ্যই রিমেকের বিরুদ্ধে তখন হব না যখন সেই রিমেকটা সিতারে জমিন পারের মতন হবে, কোরিয়ান সিনেমা থেকে বা যেই সিনেমা থেকে সেটা এসছে, সেই রিমেকের বিরুদ্ধে আমি হব না, কেন সারা বিশ্বের মানুষ ওটা দেখতে বাধ্য হবে। সেরকম রিমেক হোক। হ্যাঁ, সেই রিমেকই দেবকে দেব বানিয়েছে, জিদ্দাকে আরও হাইপ দিয়েছে, সবাইকে এনেছে, কিন্তু তারপরে তো তাদেরকে অভিনয়টা দেখানোর একটা জায়গা দরকার। তুমি কি বলছো যে রিমেক কি কোথাও আমাদেরকে পিছিয়ে দিয়েছে? অবশ্যই, কেননা আমাদের মধ্যে ছিল সিনেমাটা দেখে তোমার এই চরিত্রটা দেখেছো তো, তুমি এই চরিত্রটা করবে, আমি দেখতাম না, একটা সিনেমাও দেখতাম, এরকমই ছিল ব্যবস্থাটা।
বাঁচা গেছে। খারাপ লাগতো না মানে? খারাপ লাগতো না, একটা দেখে। আর ওরা তামিল বা তেলেগুরা ওরা যখন কথা বলে আল্লাহ আল্লাহ আমি বলছি না তাদের কোনো খারাপ বলছি না, ওদের এক্সপ্রেশনটাই ওটা, মানে এইটা ওরা জিভ উল্টে দেবে, এটা করবে, তাই তো আমরা বাঙালিরা করি কখনো? আমি হাত দাঁড়িয়ে কথা বলছি, তাহলে তো আমার মধ্যে ওটা ছাপ পড়ে যাবে। সে তো বটেই, মানে একটা বাজে একটা রিমেকের বিরুদ্ধে আমি নই, কিন্তু ওই রকম রিমেকের বিরুদ্ধে যেটা একদম মানে মাছি মারা ক্যারাটের মতো, যে ওই শালা ওখানে দেখেছিলাম একটা মাছি ছিল, ও ঠিক ওকে টুকতে বলেছে, মাছি তো কোথায় পাবো, ওই মাছি মেরে ওখানে বসিয়েছে, কপি করতে বলেছে ওকে, ওখানে একটা মাছি মরা দেখেছে কপি করার সময়, এই মাছিটা আমি কোথায় পাবো, জোগাড় করে করে মাছি মেরে ঠিক কপি করে ওখানে বসেছে। এরকম কাজ তো হওয়ার দরকার নেই, শিল্প তাহলে মরে যাবে। তোমার বন্ধু রাজ চক্রবর্তী তাহলে কি বলবে? দারুণ। তুমিও তো কপি করেছেন, জেরক্স মিসিং বলা হয় না? রাজের সঙ্গে ছবি যদি অভিজ্ঞতা থাকে তাহলে বুঝবে যে না, অনেকেই করেননি, যারা করেছেন তারা আজকে নেই, যারা করেননি তারাই আছেন, যারা নিজেদের মাথাও লাগিয়েছেন। রিমেকটা বোধহয় কোথাও অডিয়েন্সের একটা বোর্ড তৈরি করে দিয়েছিল, যে যখন মানে ওই সেট ম্যাক্স একই সময়ের মধ্যে যে যখন দেখছে যে আরে এই সিনেমাটা তো আমি টিভিতে দেখতে পাচ্ছি, তাহলে আমি হলে গিয়ে কেন দেখি, তখন তো বন্ধ হলো। আগে তো ওয়ার্ক করছিল ওইটা, বাট পরে ওটাই করে। যাই হোক, কিশোর কুমারের গান আমার খুব প্রিয়, আমি জানি তুমি কিশোর কুমারের পুরো হাঁটা পুরো একদম মানে কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। থ্যাংক ইউ দাদা। প্রশ্নগুলো অসাধারণ ছিল, আবার আমার আরেকবার ইচ্ছে রইল। ভালো লাগলো সৌম্য, বুদ্ধিদীপ্ত, মানে অনেকেই করে কিন্তু তার মধ্যে চাটুকারিতা। আর আমি খুব একটা দিতে অভ্যস্তও নই ইন্টারভিউ, কারণ আমার ইন্টারভিউ দরকার পড়ে আর লোকে এই টুকটাক আজকাল পড়ছে, ঠিক আছে, এটাই চেয়েছিলাম একটা সময়। তো মাঝখানে যে আমি এত বৈচিত্র্য কাটিয়েছি, জীবনটা তো আমি জীবনের মতো কাটিয়েছি। পৃথিবী সম্পর্কে কিরকম কি অভিজ্ঞতা? সেটা নিয়ে এখন বলবো না, কারণ আমার গাড়িতে আমার চাবিটা নিয়ে কমেডি হয়ে যাচ্ছে। টাটা, থ্যাংক ইউ। হবে, দেখা হবে।